তো বাবার বাড়িতে খুব কম আসি। এই আমার 17 বছর বিয়ে হয়েছে, তো আমি এখানে যে এসে 2 থেকে 3 দিন কি 4 দিনের উপরে আমি কোনোদিন বাবার বাড়িতে থাকিনি। বাবার বাড়িতে কেন আসছি, কেন থাকছি, কেন খাচ্ছি, ভাই বোর সংসারে কেন ঢুকছি, কি সমস্ত কমেন্টগুলো আমাকে করছে, মানে সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা চলে এসেছি ছাদে, কারণ মা ছাদের উপর আছে, মা যেখানে আমিও তো সেখানে। মা সকালে ছাদের উপরে এসে একটু কাজকর্ম করছিল, ছাদটা একটু পরিষ্কার করলো, তাই আমিও এসেছি আর কি। মা ছাদের উপর বসে স্নান করা, তারপর পুজো ঠাকুরের বাসন ছাদের উপর ধোয়া, সমস্ত কিছুই করছিল, তাই আর কি মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে দেখো, এই যে আমাদের গাছের দেখো আম, কি সুন্দর আম হয়েছে, তাই দেখো কত আম ধরেছে। এই যে এই আমগুলো কিন্তু খুব মিষ্টি, খুবই সুন্দর আম ফলেছে গাছে। এবার এখান থেকে পাকবে, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাওয়া হয়ে যাবে। তো হয়েছে 3-4টে গাছ, আমাদের আগে ছিল অনেক বড় বড় গাছ, তো সেই গাছগুলো কেটে দিয়েছে, কাটার পরে পরে গাছ লাগিয়েছে, সেই গাছে এই যে আম ফলেছে আর কি। আমাদের আম বাগান আগে ছিল, আমাদের আম গাছের বাগান, মানে আমাদের অন্য জমিতে, তো সেগুলো সব বাবা কেটে দিয়েছে গাছগুলো আর কি। তো দেখো, এই যে আমার ছেলেও চলে এসেছে, সকালবেলা ছাদের উপর সব চলে এসেছে আর কি। মা স্নান করে ঠাকুরের বাসন, এই যে এখানে ধয় ঠাকুরের বাসন, এখানে যে কল আছে, তো বাসন ধুয়ে স্নান করে চলে গেছে ঠাকুর ঘরে। আর ছেলে এই যে, বাবা চলো নিচে চলো, পড়তে হবে এখন বই। আসো, দেরি করা যাবে না, সকালবেলা উঠে ব্রাশ করেছো, এখন পড়তে বসে যাও, একদম দেরি হবে না। ঠাম্মি ফুল তুলছে না, সবাইকে বলে দাও শুভ সকাল, তোমরা কেমন আছো বলো বলো বলো, শুভ সকাল। ওই যে দিদি ডাকে, কে রে ওটা, কে? ওই যে উনি বাবানি, আমার সোনা মা। ওই যে ঠাম্মি ফুল তুলছে, দেখো কি সুন্দর করে। ও কি সুন্দর একটা ফুল গাছ, নয়নতারা ফুল গাছ। তো নয়নতারা ফুল গাছ থেকে এখন আমার মা এই যে ফুল তুলছে। হ্যাঁ, ওই তুমি সাদা ফুল বলো, আমরা নয়নতারা বলি। নয়নতারা ফুল আলাদা, ওই কাটটা ওই ফুল হয় না, ওই ফুলটা নয়নতারা। নয়নতারা ফুল আলাদা, ওই ফুল গাছ না। ওই যে গোলাপি গোলাপি ফুল, কি হচ্ছে ওটা কি জানি, আমি তো জানি নয়নতারা ফুল গাছ। কোনটা নয়নতারা? এই যে এইগুলো বলে নয়নতারা ফুল গাছ, সাদা ফুল গাছ। জানতে পারলাম না। না না, নয়নতারা ফুল গাছ আলাদা। কি ফুল গাছ এটা? নয়নতারা ফুল, ওই যে কাঁঠালি ফুল, ওই ফুল নয়নতারা ফুল। হ্যাঁ, ওটা নয়নতারা বলে, তাহলে এটা কি বলে? এই সাদা ফুল গাছ, সাদা ফুল বলে। ও তাহলে সরি, আমার ভুল হয়ে গেছে, যাই হোক। তাই তো, শুনতে মা। নয়নতারা ফুল গাছ আলাদা। বলো কি হয়েছে? কি হয়েছে সোনা? ছেলে এখন ডাকছে। ফুল নেই, ফুল সব নিয়ে চলে গেছে, ফুল সব নিয়ে চলে গেছে না। ইস কি অবস্থা, সকালবেলা উঠে সবাই ফুল নিয়ে চলে গেছে, তাই না? একটা হাম্মা করে দাও তো। ওই বাবা কি আওয়াজ, আবার দাও তো, আবার দাও, আর একটা দাও, আর একটা দাও। দেবো না? কই দাদা, দাদা কই, অন্য দাদা কই? ওই যে, ওরে বাবা, দাদা একটা আম্মা করে দাও তো দেখি। শোনো, দাদার একটা আম্মা করে দাও, দাও। মুখ মুখ এগো, মুখ এগো, এগো দেবে, দেখ কি সুন্দর আম্মা দেবে, দাও। এই যে নয়নতারা, ও যাই হোক, বলার দরকার বললাম, এবার চিনলাম। আর এইটা কি ফুল গাছ বলো? টগর ফুল গাছ। এই হচ্ছে টগর ফুল। ও এই ফুলগুলো বেশ ভালো লাগে, খুব সুন্দর ফুল এই ফুলগুলো।
আমি এই যে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার একটু টিফিন করছি, বলতে আমি তো আমাদের ওখান থেকে এই যে বাজার করেছিলাম পাস্তা, এই যে পাস্তা। তো ভাই বলছে খাবে, ভাইয়ের বউ খাবে, ছেলের জন্য রান্না করছিলাম। তা ওদের 3 জনের জন্য এই 2টো পাস্তা এখন রান্না করছি আমি, তাহলে ওদের সকালের টিফিন হয়ে যাবে। আর মা আর আমি যাই হোক কিছু একটু খেয়ে নেব। চা তো খাবোই, চা একটা মুড়ি বিস্কুট, এটা তো কমন জিনিস। আর কালকে একটু ভাত আছে, মানে মা জল দিয়ে রেখেছিল, যদি মা আর আমি ওটা খেয়ে নিই তাহলে সকালের টিফিনটা হয়ে যাচ্ছে। তারপর বেলাতে গিয়ে রান্নাবান্না যাই হোক কিছু হবে। এখন আমি ওদের 3 জনাকে একটু পাস্তাটা রান্না করে দিই। তো কাঠের জালে রান্না করছি, গ্যাস নেই, গ্যাসটা শেষ হয়ে গেছে, বাড়িতে এসে দেখি গ্যাস নেই। তো ভাই আজকে যাবে গ্যাস আনতে। তো কী করবো, সকালে তো দিতেই হবে, ছেলের তো সকালে খিদে পেয়ে যায়। ও পড়তে বসেছে ছেলে, তাই এই কাঠের জালে এখন এই পাস্তাটা রান্না করে দিই। এই যে পাস্তা বানিয়ে তো 2 জনাকে দিয়েছি খেতে। ভাই ওই যে বসেছে, ছেলে বসেছে, আর ভাইয়ের বউ মানে আমাদের বোন তোমার এখনও ব্রাশ করতে পারেনি, পরিষ্কার করছিল ফ্রিজটা, ওই জন্য ও পরে খাবে। ওদের 2 জনাকে দিয়ে দিলাম। ভাইয়ের বউ সবাই মানে বোন, তোমরা তো বোন বলতে বলেছো, যাই হোক বোন সবাই পাস্তা খেলো। আর আমি আর মা চা মুড়ি খেলাম। আর চা মুড়ি খেয়ে সবাই যে বসে, দেখো মা ওই যে পড়াচ্ছে টিউশনি, বুড়ো মা বসে আছে, একটা জেঠি বসে আছে, সবাই আমরা বসে আছি এখানে। আর ছেলে এখন এই যে পড়তে যাচ্ছে, ওর পড়াশোনা আবার চালু হয়ে গেছে। বাড়িতে বসেও তো যাই হোক পড়িয়েছি, এখানে বসেও পড়াশোনা চালু হয়ে গেছে। তো এখন যাচ্ছে টিউশনি পড়তে ইংলিশ স্যারের কাছে। ওই যে সাইকেলে হাওয়া নেই, তো হাওয়া দিচ্ছে ছেলে। যাও সাবধানে যাবা, হ্যাঁ সাইকেল আস্তে চালাবা কিন্তু, একদম দেখে শুনে সাইকেল চালাবা বাবা, দেখে শুনে সাইকেল চালাবা। আমার বাবা টিউশনি পড়ে বাড়িতে চলে আসছে। তো বাড়িতে এসে গা হাত পা পুরো ঘেমে গেছে, মানে আমাদের এখানে গরম পড়েছে, সাইকেল চালিয়ে অনেকটা দূর যেতে হয় পড়তে। তারপরে এসে যে মানে সোফার পরে একটু বসে আছে, যাই হোক। আর এদিকে যে আমি সকালবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন এই যে স্নান করলাম, মা রান্না বান্না করছে। যাই হোক বাবা তুমি স্নান করে একদম ফ্রেশ হও, ঠিক আছে? আচ্ছা আমার স্নান কিন্তু হয়ে গেছে, তুমি যাও তাড়াতাড়ি স্নান করে নাও, তাড়াতাড়ি যাও মা, চলে যাও। আর যে দেখি এখন মা কি রান্না বান্না করছে। সকালবেলা তো পাস্তা খেয়েছে সবাই, মা ভাত ছিল কালকে ঠান্ডা ভাত, সেগুলো খেলো, আমি চা মুড়ি এটা ওটা খেলাম। তো এখন যাচ্ছি মায়ের কাছে, দেখি মা কি রান্না বান্না করছে। কই মা? ও মা যে কলা গাছের কি করে তুই কি করছিস? রসুন চুলছিস? ঘাটকল বাটা হবে। রুই মাছ ভাজা হচ্ছে। মাছটা বলে চাই দিই। সুন্দর আগুন জ্বলছে, দেখো কুঞ্চি দিয়ে মা রান্না করছে, তো বেশ সুন্দর কিন্তু আগুন জ্বলছে। কি দিয়ে রান্না করবে না তরকারি? মাছের ঝাল। আর এইগুলো যে কাটছে ডাটা আলু আর ঘ্যাটকল, তো এই ঘ্যাটকল বাটা করবে, আর এই ডাটা আলু দিয়ে মনে হয় মা কি তরকারি রান্না করে তা কি জানি, মাছের মাথা দিয়ে করবে নাকি। মা রান্না বান্না করছে, আমি চলে আসলাম ঘরে। তো আমি একটু ছাদের উপর যাচ্ছি এখন। মাকে বললাম যে দাও আমি রান্না করি, রান্না করতে দিল না, বলছে তুই ঘরে যা, আমি রান্না বান্না করে ফেলবো, অসুবিধা হবে না। তাই চলে আসলাম। তো ভাবলাম কি করবো, একটু ছাদের উপর আসি, তোমাদের সঙ্গে দুটো কথা বলবো, জরুরি কথা, সেই জন্য আর কি। তো বাইরে এখন রোদ আছে, যাই হোক। তো কথাটা হচ্ছে, পৃথিবীতে মানুষ আছে বিভিন্ন রকম, ভালো মন্দ দুটো মিশেই মানুষ আছে। কিছু কিছু মানুষ যারা আছে তারা
মানে অনেকটা আঘাত দিয়ে কথা বলে মানুষকে। তারা বুঝে পায় না যে এই মানুষটার তো অন্তরে কতটা কষ্ট আছে, দুঃখ আছে। পৃথিবীতে একটা মেয়ে মানুষের জীবনে সবথেকে বড় অবলম্বন কিন্তু তার স্বামী। সেই স্বামীটা চলে যাওয়া মানে তার জীবনটাই কিন্তু অন্ধকারে ছেয়ে যাওয়া। সে কোনো কিছু জীবনে মানে কি করবে সেটা ভেবে পায় না, দিশেহারা হয়ে যায়। তো আমার পরিস্থিতি সেরকমই। আমি পুরো দিশেহারাই হয়ে গেছি স্বামীকে হারিয়ে। তারপর প্রিয় মানুষ আমার সমস্ত, বিশেষ করে সবার থেকে আমার ওই মানুষটি ছিল খুব প্রিয়। তো সেই মানুষটিকে আমি হারিয়ে আমি পুরো দিশেহারা হয়ে গেছি। স্বামী থাকলে একটা মেয়ে মানুষের জীবনে কটু কথা বলতে কেউ একটু সাহস পায় না। আর স্বামী যদি না থাকে বিভিন্ন রকম দিক থেকে তাকে ঘিরে ধরে। সামনে হাঁটলে জ্বালা, পিছনে হাঁটলে জ্বালা, ডানে হাঁটলে জ্বালা, বাঁয়ে হাঁটলে জ্বালা, মানে যেখানে পা ফেলবে সেখানেই জ্বালা। সামান্য দেখো আমার কথা বলি, আমি তো বাবার বাড়িতে খুব কম আসি। এই আমার 17 বছর বিয়ে হয়েছে, তো আমি এখানে যে এসে 2 থেকে 3 দিন কি 4 দিন, এর উপরে আমি কোনো দিন বাবার বাড়িতে থাকিনি। তো এই তোমাদের দাদাভাই মরে যাওয়ার পরের থেকে আমি মানে সবে আগে আগে এসে মনে হয় 10-12 দিন ছিলাম, আর এই যে সবে কালকে এসেছি। এই হচ্ছে আমার আশা। আর কোনো দিন কিন্তু আমি আসিনি এরকমভাবে। যাই হোক, তো বাড়িতে আমার কোথাও মন দাঁড়াচ্ছে না। মানে আমার এখানে থাকতে ভালো লাগছে না, বাবার শ্বশুরবাড়িতে থাকতে ভালো লাগছে না। ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, ও যেহেতু নেই খুব কষ্ট হয় আমার। সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা নিয়েও আমি বাবার বাড়িতে কেন আসছি, কেন থাকছি, কেন খাচ্ছি, ভাই ভাইয়ের বউর মানে ভাই ভাইয়ের বউর সংসারে কেন ঢুকছি, কী সমস্ত কমেন্টগুলো আমাকে করছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। কেন তোমরা মানুষকে এরকম আঘাত দিয়ে কথা বলো? আমার তো বাবা আছে, মা আছে, যেহেতু আমার বাবা রোজগার করতে পারে। আমার ভাই ভাইয়ের বউ, মা বাবা এরকম কিন্তু আমাদের ফ্যামিলি না যে আমি আসলে থাকলে অসুবিধা হবে, খেতে দিতে পারবে না আমার বাবা মা। সেরকম পরিস্থিতি কিন্তু আমাদের বাড়িতে একদম নেই। আমাদের বাড়ির নিয়ম কানুন সমস্ত কিছু আলাদা। আর আমাদের বাড়ির সবাই লোকজন খুব পছন্দ করে। বিশেষ করে কেউ বলছে ভাইয়ের বউ ছোট, এখনো কিছু বুঝতে পারছে না, এখানে থাকছো। আরে আমি কি এখানে থাকতে আসছি বরাবরের জন্য? তোমরা কেন এরকম উল্টোপাল্টা কথাগুলো বলছো? আমার ছেলে এখানে ছোটোবেলার থেকে পছন্দ করে, মামা বাড়িতে খোলামেলা পরিবেশ, ওর থাকতে ইচ্ছা করে, কিন্তু আমরা কোনোদিন ওকে রাখিনি। কারণ তোমাদের দাদাভাই অসুস্থ ছিল, আমি ওখান থেকে বেরোতে পারতাম না। সেই জন্য আমার ছেলেকে আমি ওখানে পড়াশোনা যেটুকু পারতাম করাতাম। আর আমার বাবা মা চিরদিন চাইতো যে আমার বর যেহেতু শরীর খারাপ, আমার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল এখানে ওকে মানে নিয়ে এসে টিউশনি পড়াশুনো করানোর জন্য। কিন্তু আমি, তোমাদের দাদাভাই ওকে কখনো ছাড়তে চাইনি। তো ওকে কখনো ছাড়তে চাইনি। তো আমার বাড়িতে মন দাঁড়াচ্ছে না, ভালো লাগছে না। সেই জন্য বাবা মা বলছে কাজকর্ম কিছু করতে পারছি না। লোকের বাড়ি কাজেও গেছিলাম, কিন্তু আমি কাজ করতে পারিনি ওখানে, যে খুব কষ্ট হয়েছিল আমার। তো কাজ ছেড়ে দিয়েছি। যাই হোক, তো বাবা মা খুব রাগারাগি করছে যে কত কত আজ কতটা বছর ধরে মানে এরকম কষ্ট করছিস। বলছে তুই এই 2 বছর অন্তত কাজ করিস না, 2 বছর সবার কাছ থেকে একটু ঘুরে ঘাড়ে বেড়া, কারণ তুই তো কোনোদিন কোথাও বেরোতে পারিসনি। এই 2 বছর সবার কাছ থেকে ঘুরে মনটাকে ঠিক কর, তারপরে তুই কাজে যাবি। কাজ তো তোর করে খেতেই হবে সারা জীবন। বাবা আমার কথা ওই একটাই, ছেলেকে এখানে ভর্তি কর, আমাদের কাছে থাকবে, আমরা দেখব, তুই একটু ঘুরে ঘাড়ে মনটা ঠিক কর। সেই জন্য বিশেষ করে আমি শ্বশুর বাড়ি বাবার বাড়ি মানে যাওয়া আসা করছি। তাতে তোমাদের এতটা প্রবলেম কেন হয়, কি কারণে হয়? তোমরা কি মানুষ নাকি বলতে পারো? মানুষের ব্যথা, মানুষের কষ্ট কিচ্ছু বোঝো না, উল্টো পাল্টা কমেন্ট কেন করো তোমরা? কী কারণে করো এসব কথাগুলো, কেন বলো? বাবার বাড়িতে কোনো মেয়েকে থাকতে চায়? আজকে যদি আমার স্বামী সুস্থ থাকতো, আমার স্বামী অসুস্থ থাকতেও আমি কোনোদিন বাবার বাড়িতে এসে থাকিনি। তাহলে তার মনের অবস্থাটা কি হয়? আমার স্বামীটা চলে গেছে, আমার মনের অবস্থা কি হচ্ছে? আমার কোথাও শান্তি পাচ্ছি না আমি। সেই জন্য আমি যাওয়া আসা শ্বশুরবাড়ি বাবার বাড়ি করছি। বাবার বাড়িকে আমি চিরদিন থাকতে এসেছি। যদি বা থাকি, অসুবিধা কোথায়? যদি আমি থাকবো না, আমার শ্বশুরবাড়ি যেহেতু আছে আমি ওখানেই থাকবো, কি এখানে থাকবো। আমি যদি বাবার বাড়িতেও থাকি, আমার বাবা যেহেতু, আমার বাবা ছেলে মেয়ে সমান অধিকার আছে, আমার ভাইয়ের অধিকার আছে, আমারও অধিকার আছে, আমার বোনেরও অধিকার আছে। তো তারা যদি মানতে পারে সমস্ত ব্যাপারটা, তোমরা কেন মানতে পারবে না বলো? আমি আজকে সত্যি আমি এরকমভাবে কোনোদিন কথা বলিনি, কিন্তু কিছু কিছু কমেন্টের মানে এত পরিমাণে খারাপ খারাপ কমেন্ট করো, তাদের জন্য এই কথাগুলো আমাকে আজকে বলতে বাধ্য হলাম।
মানে কি বলবো তোমাদের, এতটা কষ্ট লাগে না অন্তরে। এমনিতে মানে মনটা শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে আমি শেষ হয়ে যাচ্ছি আমার স্বামীটাকে হারিয়ে। তারপর তোমরা সেই আঘাত দেওয়া জায়গাটায় বারবার করে আঘাত দাও। কেন আঘাতগুলো তোমরা আমাকে দাও? আমি বাবার বাড়িতে থাকলে বাকি, না থাকলে বাকি। তোমরা কি আমাকে খেতে দিতে আসবে? আমার বাবা আমাকে খেতে দেবে, নয় আমার রোজগার করে খেতে হবে। তাহলে তোমাদের এত প্রবলেম কোথায় বলো? আমি যেখানে থাকি বা না থাকি, আমি কোথায় থাকবো কি না থাকবো। আমার শাশুড়ি মাকে আমি বলেছি যতটা পারবো আমার মাকে দেখার চেষ্টা করব, বাবার বাড়িতে আসবো, সমস্ত দিকে আমি ম্যানেজ নিজে হাতে করছি। তবুও তোমরা বলতে চারো না কেন? এই সমস্ত কী কারণে বলো তোমরা? মানুষকে ভালোবাসতে শেখো, মানুষের কষ্টে কষ্ট পেতে শেখো, আঘাত দিতে শেখো না। এই জিনিসটা আমরা কোনোদিন ছোটোবেলা থেকে পাইনি। মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা, কোনোদিন কাউকে একটা আঘাত দিয়ে কথা বলি না। তোমরা কেন বলো? এরকম করে দয়া করে তোমরা কমেন্টগুলো করো না। বাবার বাড়িতে আমি আছি, আবার শ্বশুরবাড়িতে যাব, বাবার বাড়িতে আসবো, শ্বশুরবাড়িতে যাব। আমি এই বছর এই কটা মানে মনটা ঠিক রাখার জন্য আমাকে করতেই হবে এইগুলো। মনটা ঠিক হলে আমি আপনি আমার জায়গা আমি ঠিক দেখে নেব, কোথায় থাকবো কি না থাকবো। আর ঈশ্বর কোথায় আমাকে রেখেছে, ঈশ্বর আমার কপালে কি লিখেছে, সবই ঈশ্বর জানে। আমি তো কিছুই জানি না। সেই ঈশ্বর যা করবে সেটাই আমি করব। তো এই কথাগুলো বলার জন্য আসলাম আর কি তোমাদের সামনে। তো তোমরা আমার কথাগুলো শুনে কেউ খারাপ কিছু মনে করো না। অনেকটা কষ্টে, অনেকটা দুঃখে কথাগুলো আমাকে আজকে বলতে হলো। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা তো সবাই কম বেশি আমার সমস্ত জীবনের কষ্টগুলো দেখেছো। যারা দেখেছো তারা নিশ্চয়ই আমাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না, সেটা আমি জানি। আর যাদের মন নিচু তারা এই সমস্ত কথাগুলো বলবে। তো সেটাতে আমার কিছু যায় আসে না। আমার জীবন আমাকেই দেখতে হবে। আমি আমার মনটা কোথায় থেকে গেলে ভালো থাকবে, কোথায় না থাকবে, সেটা আমাকেই দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার।